This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার টিভি9 বাংলায়। ঘড়িতে সময় বিকেল 5:30। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই বাংলাদেশের খবর আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ আজ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা দিন। এই প্রথম শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়নের পর এই প্রথম ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ঢাকায় চলছে দ্বিপাক্ষিক বৈঠক। সেখানে কড়া বার্তা দিয়েছে ভারত। সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে বিদেশ সচিব পর্যায়ে প্রথম পর্যায়ের বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আজ বিকেলে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় বিদেশ সচিবের। এই মুহূর্তে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছে জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, আজ বিকেলে ইউনূসের সঙ্গে বিদেশ সচিবের একটা বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা এখনো পর্যন্ত কতটা আর জিয়ে রয়েছে? দেখো, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে এই বিষয়ে বিবৃতি দিয়ে জানানো হবে, কারণ যেহেতু একটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের বিষয়, যে বিষয়টা এই মুহূর্তে সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ তা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে নয়াদিল্লি বিবৃতি দিয়ে যে অবস্থান জানিয়েছিলেন বিদেশ সচিব, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সেই একই বিবৃতির অবস্থান কার্যত কড়া ভাষায় বাংলাদেশের মুখের ওপরে দিয়ে এসছে। খুব স্পষ্টভাবে তিনি যে কথা জানিয়েছেন যে বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের উপরে যেভাবে লাগাতার আক্রমণ হচ্ছে, যেভাবে দেশের বিচার ব্যবস্থা, দেশের সামাজিক পরিস্থিতি সমস্ত কিছু কট্টরপন্থীদের দখলে চলে গিয়েছে, এটা যে কোনোভাবে কাম্য নয় সেই বিষয়টি তিনি স্পষ্ট করে দিয়েছেন। এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, সেই দায়বদ্ধতার কথাও তিনি কার্যত প্রত্যেককে বুঝিয়ে দিয়ে এসছেন যে ভারত এদিকে প্রতি মুহূর্তে নজর রাখছে। প্রতি মুহূর্তে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছে, যেভাবে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ঢাকা, কোনো বিষয় যে ভারত ভালো চোখে দেখছে না সেই বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়েছে। একই সঙ্গে মনে করিয়ে দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ মৈত্রীর ক্ষেত্রে ভারত যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং ভারত চায় বাংলাদেশের সঙ্গে প্রতি মুহূর্তে সুসম্পর্ক বজায় থাকুক। আর এই সুসম্পর্কের সেতু হিসেবেই বাণিজ্যিক সম্পর্কের উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে। গত কয়েক মাসের ঘটনাবলীর প্রেক্ষিতে বাণিজ্যিক সম্পর্ক আপাতভাবে কিছুটা ধাক্কা খেয়েছে, কিন্তু তা যাতে আবারও পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য প্রয়োজনীয় আলোচনা আজকে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের বিদেশ মন্ত্রী তার সঙ্গে দেখা করে ওই একই অবস্থানের কথা বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়ে এসেছেন বলে সূত্র মারফত আমরা খবর পাই। অনেক ধন্যবাদ আমাকে জ্যোতির্ময়। We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties, a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. এই মুহূর্তে সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে, যেমনটা নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় জানাচ্ছিল, মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ ভারতের বিদেশ সচিবের। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর ইউনূসের সঙ্গেও বৈঠক হলো। আর ওখানে তো সংঘর্ষ হচ্ছে না, একটা জেনোসাইড হচ্ছে, হিন্দু শূন্য করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। আমরা সবসময় আশাবাদী যেই সফল হোক, তাদের শুভ বুদ্ধির উদয় হোক। দুর্ভাগ্য যে এখনো বাংলাদেশে তো নির্বাচিত সরকার নেই, কার সঙ্গে কে কথা বলবে জানি না। সে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই সেই সরকারে, সে তো নির্বাচিত নয়। যে নির্বাচিত সরকার থাকে না তার অ্যাকাউন্টেবিলিটি থাকে না। ইউনূস সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, ফলে তার কথার কি মূল্য, তার গোটা বাংলাদেশের উপরে তার কতটা প্রভাব প্রতিপত্তি আছে আমার জানা নেই। তিনি কতটা সেখানে নিয়ন্ত্রণ করতে পারেন আমার সে ব্যাপারে ধোঁয়াশা আছে। এতদিন বাদে শুধু একজন সচিবকে পাঠিয়ে, ওটা তো মানে সচিব গেলেন বসলেন, আমরা রেজাল্ট চাই, রেজাল্ট দেখতে চাই, থামছে কিনা। এতদিন বাদে একজন সচিব যাচ্ছেন, কে যাচ্ছে এটা আমাদের কাছে বড় কথা নয়। আমাদের কাছে বড় কথা ওই ঘটনাগুলো থামছে কিনা, বাংলাদেশের থেকে যে খবরগুলো আসছে সেগুলো থামছে কিনা, বাকি মানুষ সুরক্ষিত থাকছেন কিনা। ফলে সচিবকে পাঠিয়ে লোক দেখানো একটা বৈঠক করলে হবে না, সচিবের মাধ্যমে যথাযথ কঠোর বার্তা পাঠাতে হবে বাংলাদেশে। সূক্ষ্মভাবে পরিকল্পনা করে সরকার ফেলেছেন ইউনূস। আগেও চেষ্টা করেছিলেন কৌশলে আমেরিকাকেও, এবার টানলেন হাসিনা, তুললেন বিল ক্লিন্টনের সঙ্গে ইউনূসের সাক্ষাতের প্রসঙ্গ। মাস্টার মাইন্ডরা চেয়েছিল লাশ ফেলো, আওয়ামী লীগের সরকার পড়ে যাবে, সেই মতোই কাজ হয়েছে, অভিযোগ হাসিনার।
মাস্টার মাইন্ড খুনি ইউনূস সাহেব এটাই প্রমাণ করেছে যে এরা সব অপরাধী, এই সমস্ত অপরাধ তারা করেছে। একই সাথে মিছিল করেছে, ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে, মানুষ মারা হয়েছে। আবু সাঈদের হত্যাকাণ্ড, মুগ্ধর হত্যাকাণ্ড, সব হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই মাস্টার মাইন্ডেরই দায়ী, কারণ তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। কারণ লাশ ফেলেও সরকার পড়ে যাবে। হ্যাঁ, আমি যদি আরো শক্তি প্রয়োগ করতাম অনেক লাশ পড়তো, আমি সরে আসতাম না। কিন্তু আমি তো লাশের উপরে লাশ ফেলতে চাইনি, আমি তো চাইনি মানুষ আরো জীবন দিক, কারণ আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে হত্যা হচ্ছে। তিলক মুছে মালা খুলে পরিচয় লুকাতে হচ্ছে, সিঁদুর পরেও বাইরে বেরোনো দায়, মহিলারা বাড়িতে ভয় সিটিয়ে রয়েছেন। মৌলবাদীদের চরম অত্যাচারের শিকার বাংলাদেশের হিন্দুরা। পেট্রাপোলে আসা বাংলাদেশি দম্পতির মুখে সেই হাড় হিম করা বর্ণনা। ইউনূস সরকারের আমলে হিন্দুদের সে দেশে টেকাই দায়। ভীত সন্ত্রস্ত বাংলাদেশের হিন্দুরা, দ্রুত শান্তি ফেরানোর আর্জি দম্পতির। কয়টা দেশে হিন্দুদের প্রতি হচ্ছে, সমস্যা হচ্ছে, আমরা নিজেদের স্বাধীনতাভাবে থাকতে পারছি না, আমরা ভয় পাচ্ছি, একটা কথা বলতে পারছি না। এইটাই অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, আতঙ্কে আছি, আমরা কিছু করতে পারি না। আমরা যদি মনে করি যে এখন আমরা একটা বাড়ি করবো, তা করতে পারবো না, জমি কিনতে পারবো না, তাহলে আমাদের উপর হামলা হবে না, আমাদের স্বাধীনতা নাই। আতঙ্ক, এটা ঠিক, আতঙ্ক সবারই হয়। একদম এদিকে কেউ কেউ মনে করছে কি যুদ্ধ হয় ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে, এই জন্য যুদ্ধ হয়, এই জন্য তো আতঙ্ক লাগে। স্বাধীনভাবে তো থাকা সম্ভব না এখানে, তো ধরেন মানে কিছুটা কন্ঠাস হয়ে থাকতে হয় আপাতত এই মুহূর্তে। একটু বার হই আর কি, বেরো হই আমরা, তবু একটু আতঙ্ক থাকতে হয়। মানে সিঁদুর পরা আছে বলে মার্কিং হয়ে যায়, হয় হ্যাঁ, তাতে কি হয়? হিন্দু মানুষ আমরা। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর চরম নির্যাতন, ঘরে চাপে ইউনূসের প্রশাসন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনার সুর এবার শোনা গেল ওপার বাংলার সাহিত্যিক ফরহাদ মাজহারের গলায়। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আন্তরিকভাবে মিশে তাদের ক্ষোভ, দুঃখ, দাবি দেওয়া শোনা উচিত ছিল, এমনই মন্তব্য বাংলাদেশের সাহিত্যিকের। একটু দুঃখজনক আর কিছু হতে পারে না। একজন হিন্দু মানে দিল্লির এজেন্ট, একজন হিন্দু মানে ইসকনের এজেন্ট, একজন হিন্দু মানে জঙ্গি, একজন হিন্দু মানে হচ্ছে বিজেপির এজেন্ট, এটা তো কোনো কথা হতে পারে না। আজকে সারা পৃথিবীর লোক আমাদেরকে ছি 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 করছে। সকলের কাছে আমাদের অনুরোধ যে আমরা আসুন, আমরা সকলের নাগরিক এবং মানবিক অধিকার নিশ্চিত করবার জন্য একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া, যেটা আমি বারবার বলছি, গঠনতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা জোরদার করি এবং সেগুলো কথা বলার আমরা একটা ক্ষেত্র তৈরি করি যেন আমরা খোলা মনে কথা বলতে পারি। নজর রাখবে এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজের দিকে। আমডাঙ্গায় জাতীয় সড়ক সম্প্রসারণকে ঘিরে উত্তেজনা। মাসুন্ডা এলাকায় জাতীয় সড়ক অবরোধ, কাজ বন্ধ করে বিক্ষোভ, রাস্তা অবরোধ ভূমিহারাদের। দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, আমডাঙ্গায় জাতীয় সড়ক সম্প্রসারণকে ঘিরে চরম উত্তেজনা। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে দীপঙ্কর রয়েছেন। দীপঙ্কর, দেখো, যে ঘটনা গত কয়েক বছর ধরে ঘটছে, আমডাঙ্গা ওপর দিয়ে যে জাতীয় সড়ক গেছে 34 নম্বর জাতীয় সড়ক, এই 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। একাধিকবার অতীতে দেখা গেছে। আজকে যে ঘটনা ঘটেছে, এই জাতীয় সড়ককে কেন্দ্র করে তারা আবার রাস্তা অবরোধ করে, বিক্ষোভ দেখায় পুলিশের সামনে। যে ঠিকাদার সংস্থা মালিককে ঘিরে বিক্ষোভ ভূমিহারাদের। তাদের দাবি, তারা যে প্রাপ্ত টাকা, তারা যে দাবি করেছিল সেই প্রাপ্ত টাকা তারা পাচ্ছেন না, অর্থাৎ তাদের ক্ষতিপূরণ না দিয়ে জমি দখল করা হচ্ছে। 2013 সালের জমি অধিগ্রহণ আইনে যে ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ ছিল ভূমিহারাদের, সেই 2013 সালের ক্ষতিপূরণ না দিলে তারা আবারও আন্দোলনে নামবেন। সেই জায়গা থেকে তাদের এই আন্দোলন, এবং এই আন্দোলন দীর্ঘক্ষণ ধরে চলে। অবশেষে পুলিশ বিষয়টিকে মাঝখানে রেখে নিমন্ত্রণে আনেন, যদিও বেলা শেষ হয়ে যাওয়ার পরে অবস্থা আস্তে আস্তে আয়ত্তে আছে। কিন্তু মুশকিল যেটা হচ্ছে, এই 34 নম্বর জাতীয় সড়কের বারাসাত সন্তোষপুর থেকে শুরু করে একদম আমডাঙ্গা অর্থাৎ নদিয়া জেলার শুরু পর্যন্ত উত্তর 24 পরগনা জেলায় প্রায় 18 থেকে 20 কিলোমিটার রাস্তা। এই রাস্তা সম্প্রসারণের জন্য যেমন একদিকে প্রশাসনের প্রেশার রয়েছে, অন্যদিকে জমিহারা যারা জমি হারাবে বা জমি দিয়ে দেবেন, তাদের দাবি যে এই অবস্থার সঠিক দাম দিলে তবেই তারা জমি দেবেন। অনেক ধন্যবাদ তোমাকে দীপঙ্কর। জমি যাচ্ছে 15 শতক, আমার জমি নিচ্ছে ওরা 2 ছটাক, ওরা রাস্তাটা 2 হাত নেবে না, তারপর তো আর করবে না। আমি 12খানা দরখাস্ত দিয়েছি,
আমার স্পটে আসিনি। আমাদের দাবি হচ্ছে আমরা যে রাস্তা করতে দেবো না সেটা কোনো কথা না, আমাদের ন্যায্য দাবি মিটিয়ে দিক, আমরা সরে যাব। যতদিন না মনিটরিং কর্মী তৈরি হয়ে এই সমস্যার সমাধান না হয় রাস্তার কাজ আটকে থাকবে। তারপরেও যখন জেসিবি নিয়ে ময়দানে নেমেছে আমরা আধিকারিকদের ফেরত পাঠাই এবং এটা বলি যে আপনারা অন্তত মনিটরিং কমিটি করে 13 আইনে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় এটা দেখুন। 13 সালে আইনে টাকা দেওয়ার কথা ছিল, সেটা দিচ্ছে না বলে আমরা আটকে দিয়েছি। আমরা ক্ষতিগ্রস্ত মানুষ, আমরা 13 সালে আইনের টাকাটাই আমাদের দাবি।